স্ট্যাটিস্টিক্স আলোচনা প্রসঙ্গে আমি কিন্তু আগে তোমাদের দুটো পার্টে দুটো ভিডিও দিয়েছি। সেখানে কিন্তু আমি স্ট্যাটিস্টিক্সের ক্যালকুলেশনের জন্য যে কতগুলো বিষয় জানতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো, এবার আমরা আলোচনা করব এক্সামে জিওগ্রাফি অনার্সে কী ধরনের কোশ্চেন আসে স্ট্যাটিস্টিক্স থেকে এবং তার ডিটেলস আমরা কীভাবে ক্যালকুলেশন করব। তো দেখো, আমরা এখানে একটা কোশ্চেন নিয়ে প্রথমে আলোচনা করে নিই। এখানে দেখো, প্রথমেই স্ট্যাটিস্টিক্সের যেটা কোশ্চেনটা থাকে সবসময় প্রত্যেক ব্যাচেই, প্রত্যেকটা ইয়ারে এখানে একটা কোশ্চেন দেওয়া থাকে এবং এখানে দেখো এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে একটা স্টেশনের, টোটাল ম্যাক্সিমাম টেম্পারেচার এখানে দেওয়া আছে। আর এখানে বলা আছে কি যে কনস্ট্রাকশন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল উইথ 6 ইকুয়াল ক্লাস। তো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হবে যেখানে 6 ইকুয়াল ক্লাস করতে হবে, মানে তোমাদের 6টা ইকুয়াল ক্লাসে করতে হবে। এখানে কিন্তু এই 6টা ইকুয়াল ক্লাস অনেক সময় বলা থাকে, অনেক সময় নাও থাকতে পারে। যদি 6টা ইকুয়াল ক্লাস না বলা থাকে, তোমাদের কিন্তু এক্স্যাক্টলি কটা ক্লাস হবে সেটাও কিন্তু বের করে নিতে হয়। এরপরে দেখো, এরপরে রয়েছে ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড ইন্টারপ্রিটেশন, কম্পিউট মিন অ্যান্ড মোড, ক্যালকুলেশন মিন ডেভিয়েশন অ্যান্ড কোয়ার্টাইল ডেভিয়েশন। তো এইভাবে কিন্তু তোমাদের অনেকগুলো মার্কস কিন্তু এখান থেকে থাকে। তো ঠিক এইরকম একটা কোশ্চেন, ঠিক এরকম একটা কোশ্চেনে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। এক্সামে আসলে তোমরা যদি এইভাবে করো তবে কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। দেখো, এর ক্যালকুলেশনটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখো, আমি সেম এরকম একটি কোশ্চেন তোমাদের এখানে ক্যালকুলেশন করেছি। কীভাবে ক্যালকুলেশন হবে ইন ডিটেলস আমি তোমাদের কিন্তু আলোচনা করে দিচ্ছি। একটুখানি তোমরা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের সুবিধা হবে। তো এক্সামে এরকম একটা ডাটা আছে এবং সেখান থেকে বলা আছে যে তার কতগুলো ক্লাস হবে এবং কীভাবে তোমরা কাজটা করবে। পুরোটাই কিন্তু এটা গ্রুপ ডাটাতে, গ্রুপ ডাটার ইকুয়াল ক্লাস। তোমরা মনে রাখবে, এখন যে কাজটা আমরা করছি গ্রুপ ডাটার ইকুয়াল ক্লাস। তো এরকম একটা ডাটা আছে, প্রথমে আমাদের দেখে নিতে হবে। এক্সামে এরকম একটা ডাটা থাকলে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে টোটাল কতটা ডাটা এখানে আছে। তো আমি হিসেব করে নিই, আমি যদি এখান থেকে গুনে দেখি এখানে কিন্তু দেখতে পাবো যে টোটাল 60টা ডাটা আমাদের রয়েছে। এরপরে আমাদের কাজ হবে কি, যদি পরীক্ষাতে বলা থাকে যে কতগুলো ইকুয়াল ক্লাস করতে হবে, ধরো যদি এক্সামে বলা থাকে 6টি ইকুয়াল ক্লাস করতে হবে, তাহলে তো আমাকে আর নতুন করে ক্লাস করার দরকার নেই। কিন্তু যদি না বলা থাকে যে কতগুলো ইকুয়াল ক্লাস করতে হবে, তাহলে কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে এখান থেকে কতগুলো ক্লাস হতে পারে। তো তার ক্যালকুলেশন কি আগেও আমি যখন আলোচনা করেছিলাম, তোমরা পুরো ভিডিওগুলো যদি দেখো তখন দেখতে হবে যে এই ফর্মুলাটা তোমাদের আমি বলেছিলাম। তো তোমরা এইভাবে লিখবে, সিলেকশন অফ দ্য নাম্বার অফ ক্লাস, অর্থাৎ এই যে এক্সারসাইজটা রয়েছে বা এই যে কোশ্চেনটা রয়েছে তার কতগুলো ক্লাস হবে তার জন্য আমরা একটা ফর্মুলা এখানে ইউজ করব। ফর্মুলাটা কী ছিল দেখো, ফর্মুলাটা ছিল, আমি সেটা ক্যালকুলেটরও করে দেখাচ্ছি। ফর্মুলাটা ছিল আমাদের 1 প্লাস 3.322 লগ প্রেস করবো আমরা, দেখো এরকম করে লগ এন। ফর্মুলা আছে লগ এন। এন হলো নাম্বার, অর্থাৎ এখানে কতগুলো টোটাল ডাটা আছে। তো টোটাল ডাটা আছে কতটা, 60টা। তো আমি 60 এখানে প্রেস করে দিলাম, সরি 60 প্রেস করলাম, ইকুয়ালস টু করলাম। দেখো মান এসছে কত, 6.90। তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমাদের মান এসছে 6.90, অর্থাৎ এখানে টোটাল ক্লাস হবে কটা, টোটাল ক্লাস হবে 7টা ক্লাস হবে। অর্থাৎ আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে একটা টেবিল করবো সেখানে কিন্তু 7টা ক্লাস হবে। কেন 7টা ক্লাস হবে, এখানে একটু একটা কথা আমি তোমাদের একটু পরিষ্কার করে বলে দিই। দেখো এখানে 6.9 হয়েছে বলে কিন্তু 7টা ক্লাস। যদি এখানে 6.4 হতো তাহলে কিন্তু আমরা 6টা ক্লাসই করতাম, বা 6.3 হতো তখন কিন্তু আমরা 6টা ক্লাসই করতাম। কিন্তু যখনই তোমাদের এটা 6.5 অ্যাবাভ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের জাস্ট তার পরের ক্লাসটা, পরের ডিজিটটা বা পরের নিউমেরিক্যাল সংখ্যাটা তোমাদেরকে নিয়ে নিতে হবে। এজন্য কিন্তু 7টা ক্লাস হয়েছে। তোমরা কিন্তু এক্সামে করার সময় এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো। এরপরে তোমাদের কী কাজ করতে হবে, এরপরে তোমাদের ক্লাস ইন্টারভ্যাল বের করতে হবে। একে দেখে আমাদের একটা ক্লাস ইন্টারভ্যাল বের করতে হবে। তো ক্লাস ইন্টারভ্যাল কীভাবে বের করার নিয়ম কি দেখো, ক্লাস ইন্টারভ্যাল বের করার নিয়ম, হাইয়েস্ট ভ্যালু, অর্থাৎ এই ডাটার সব থেকে হাইয়েস্ট ভ্যালুকে, দেখো এই ডাটা তোমরা দেখবে সব থেকে হাইয়েস্ট ভ্যালু আমি আগের থেকে করে রেখেছি 140, মাইনাস লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু কত, মাইনাস লোয়েস্ট ভ্যালু দেখো সব থেকে কম ভ্যালু 10।
ডিভাইডেড কত হবে, ডিভাইডেড দেখো এখানে ডিভাইডেড হবে কিন্তু নং অফ দ্য ক্লাস, অর্থাৎ কতগুলো ক্লাস বেরিয়েছে। তো এখানে ক্লাস বেরিয়েছে কটা, 7টা। তো আমরা ক্যালকুলেশন করি, 140 - 10 ডিভাইডেড 7 কত হলো, আমাদের কিন্তু ক্লাস ইন্টারভ্যাল হলো 18.57। তো এই 18.57 এটাকে আমরা এখন রাউন্ড ফিগার ধরে নিতে পারি। আমরা রাউন্ড ফিগার করে নেব, রাউন্ড ফিগার কত নেব, রাউন্ড ফিগারে 20 নেব। তাহলে আমি দেখলাম যে আমাদের ক্লাস ইন্টারভ্যাল হলো 20, রাউন্ড ফিগার ধরে নিলাম, আর ক্লাসের সংখ্যা হবে 7টা। এটা করার পরে এইটুকুনি প্রথমে এরকম একটা কাজ এক্সামে আসলে এটা করার পরে আমরা একটা টেবিল করে নেব। টেবিলটা কেমন হবে দেখো, ঠিক হুবহু তোমরা এরকম একটা টেবিল করে নেবে। টেবিলে কী কী করবে একটুখানি তোমরা বারবার প্র্যাকটিস করে একটুখানি ধাতস্থ করে নিও বা একটু মুখস্থ মতো করে রেখো যে টেবিলে এই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে। প্রথমে আমি কী লিখব, ক্লাস ইন্টারভ্যাল, সরি প্রথমেই লিখব ক্লাস লিমিট। তার আগে আমি উপরে এখানে লিখে নেব এরকম করে, টেবিল ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা আমার গ্রুপ ডাটা ইকুয়াল ক্লাস, গ্রুপ ডাটা ইকুয়াল ক্লাস। আমি তোমাদের আগে ভিডিও আলোচনা করার সময় বলেছিলাম গ্রুপ ডাটা মানে কি, দেখো এখানে গ্রুপ রয়েছে অর্থাৎ ইন্ডিভিজুয়াল কেউ নেই। আর ইকুয়াল ক্লাস মানে কি, প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা ইকুয়াল ভ্যালু রয়েছে, অর্থাৎ দেখো প্রত্যেকটা ক্লাসের ডিফারেন্স কিন্তু 20 করে, এজন্য এটা গ্রুপ ডাটা ইকুয়াল ক্লাস। তো এটা উপরে এটা লেখার পরে আমরা টেবিলে ঠিক এরকমভাবে প্রথমে লিখব ক্লাস লিমিট, তারপরে ক্লাস বাউন্ডারি, ক্লাস উইথ, তারপরে লিখব ক্লাস মার্ক অর মিড ভ্যালু যেটাকে আমরা এক্স দিয়ে দেখাই, ট্যালি মার্ক, এরপর লিখব ফ্রিকোয়েন্সি এফ দিয়ে দেখাই, এরপর আমরা লিখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা দুভাগে ভাগ করব, লেস দ্যান টাইপ, মোর দ্যান টাইপ, আর এরপরে এফএক্স। এই টেবিলটা বা এই ডিস্ট্রিবিউশন টেবিলটা করার পরে আমরা কিন্তু এই একই টেবিল থেকে অনেকগুলো কাজ করতে পারবো। এর থেকে আমরা ওজাইফ, মিন, মিডিয়ান, মোড, হিস্টোগ্রাম, আরও অনেক কিছু তো এখান থেকে আমরা করতে পারবো, বা ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, এগুলো করতে পারবো। তো এই টেবিলটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টেবিলটা করার পরে অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাদের যা যা এক্সামে চাইবে সেগুলো কিন্তু তোমরা করতে পারো। তো প্রথমে আমরা টেবিলে যেটা লিখেছি ক্লাস লিমিট, তো ক্লাস লিমিটটা আমরা এটা কীভাবে করব, ক্লাস লিমিট করার আগে আমাদের দেখে নিতে হবে টোটাল আমরা কটা আমাদের ক্লাস হবে। ক্যালকুলেশন আমি তোমাদের আগেই দেখেছি এখানে কটা ক্লাস রয়েছে, আমাদের কটা ক্লাস করতে হবে, 7টা ক্লাস। তো আমাদের কিন্তু ক্লাস কটা হবে, 7টা ক্লাস। ওই জন্য আমরা কিন্তু 7-এর বেশি, মোটামুটি 7টা বা 8টা এখানে কিন্তু রো নিয়ে নেব। কেমন, ক্লাসগুলো কোথার থেকে, ক্লাস লিমিট কোথার থেকে আমি শুরু করব, প্রথমে দেখব যে ডাটাটা ছিল তার লোয়েস্ট ভ্যালু সব থেকে কত ছিল। দেখো যে ডাটাটা ছিল তার লোয়েস্ট ভ্যালু সব থেকে 10, তো 10 রাউন্ড ফিগার রয়েছে। যদি এখানে 11 থাকতো তাহলে আমরা কিন্তু 10 থেকে রাউন্ড ফিগার নিয়ে শুরু করতাম। তোমরা সবসময় চেষ্টা করবে ভ্যালুটা প্রথম থেকে রাউন্ড ফিগার নিয়ে শুরু করতে আর কি। যদি লোয়েস্ট মান 12 থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা রাউন্ড ফিগারে 10 থেকে শুরু করতাম, বা যদি ধরো লোয়েস্ট মান 9 থাকতো তাহলে কিন্তু রাউন্ড ফিগারে ওটা আমরা 5 থেকে শুরু করলে সুবিধা হতো। এরকমভাবে একটা রাউন্ড ফিগার নিয়ে নেবে, নিয়ে এখান থেকে আমি ক্লাস লিমিট শুরু করলাম রাউন্ড ফিগারে, যেহেতু সব থেকে ছোটো মান 10, সেই 10 থেকে শুরু করলাম আমি। এরপরে দেখো আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম যে ক্লাস ইন্টারভ্যাল কত ছিল। এখানে তো ক্লাস ইন্টারভ্যাল আমাদের বেরিয়েছিল কিন্তু 18.57। তো এটাকে রাউন্ড ফিগার আমরা 20 ধরে নিয়েছি। তো ওই জন্য আমরা এখানে দেখো কী করলাম না, যে মানটা আমার সব থেকে ছোটো ছিল অর্থাৎ 10-10-এর সঙ্গে আমি যোগ করে নিলাম 20। রাউন্ড ফিগার যেহেতু আমরা 20 ধরেছি ক্লাস ইন্টারভ্যাল, তো 10-এর সঙ্গে 20 যোগ করলে আমার 30 হয়। কিন্তু ক্লাস লিমিটটা মেনটেন করার জন্য যোগ করে যে মানটা হবে, অর্থাৎ 10-এর সঙ্গে 20 যোগ করে যে মানটা হবে তার থেকে 1 কমিয়ে আমরা এখানে লিখবো এরকম করে। তো 10 থেকে 10-এর সঙ্গে 20 যোগ করলে 30 হয়, তো আমরা এখানে 29 লিখলাম। 29 জাস্ট এর পরের ঘরে এখান থেকে আমি আবার 1 কমিয়ে শুরু করবো, অর্থাৎ 30 থেকে 30-এর সঙ্গে আবার কত যোগ করবো, 20। প্রত্যেকটা মান কত যোগ করবো, 20 করে। 30-এর সঙ্গে 20 যোগ করলে হয় কত, 50, কিন্তু আমি 1 ঘর কমিয়ে লিখবো। এখান থেকে আবার 50 থেকে শুরু করবো, 50-এর সঙ্গে আবার কত যোগ করবো, আবার 20 যোগ করবো। 20 যোগ করলে আমার হয় 70, কিন্তু আমি 1 মাইনাস করে লিখবো 69, এরপরে আবার 70। এরকমভাবে কিন্তু আমি করতে থাকবো। এরকমভাবে করতে করতে কত ঘর পর্যন্ত আমার যাবে, 7 ঘর পর্যন্ত। 7 ঘর, তো দেখো 1 2 3 4 5 6 7, 7 ঘর পর্যন্ত যাবে। 7 ঘরের লাস্ট মান কত হলো, 130। 130-এর সঙ্গে আমি কত যোগ করবো, আবার 20 যোগ করবো। 130-এর সঙ্গে 20 যোগ করলে কত হয়, 150, কিন্তু আমি 1 ঘর কমিয়ে মানটা লিখবো, অর্থাৎ 149। এই 149 লেখার পরে দেখবো যে আমার হাইয়েস্ট মান যেটা ছিল
দেখো এখানে হাইস্ট মান কত ছিল 140, 140 এই লাস্ট মানের মধ্যে আসছে কিনা। দেখো 140 149 এর মধ্যে চলে আসছে, তাহলে আমার কিন্তু ক্যালকুলেশনটা বা ক্যালকুলেশন টেবিলটা বা ক্লাস লিমিটটা ঠিক হয়েছে। ক্লাস লিমিট এভাবে করার পরে এরপরে কিন্তু আমাকে ক্লাস বাউন্ডারি করতে হবে। তো ক্লাস বাউন্ডারি আমি কীভাবে করবো, ক্লাস বাউন্ডারি করারও আমি তোমাদের ফর্মুলা বলে দিয়েছিলাম ক্লাস বাউন্ডারি করার, একটুখানি আগের ভিডিওটা দেখে নিলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে ক্লাস বাউন্ডারি কীভাবে করতে হবে। তো এখানে আমি খুব সহজ ভাষায় বলে দিচ্ছি যে ক্লাস বাউন্ডারি করার নিয়ম হলো, দেখো আমরা যদি এখান থেকে এভাবে করে নিই যে যেটা লোয়েস্ট যেটা ছোটো ক্লাস লিমিট আছে, মানে এখানে ছোটো ক্লাস লিমিট কত 10, তো ছোটো ক্লাস লিমিটের সঙ্গে আমি -0.5 করে দেবো। তো 10-এর সঙ্গে যদি আমি -0.5 করে দিই তাহলে কত হয় 9.5। আর যে বড় ক্লাস লিমিটটা, অর্থাৎ এখানে বড় ক্লাস লিমিট 29, এর সঙ্গে আমি 0.5 যোগ করে দেবো, এর সঙ্গে 0.5 যোগ করলে হয়ে যায় 29.5। এভাবে তাহলে এর ক্ষেত্রেও তাই, 30 থেকে আমি যদি -0.5 করে দিই তো 29 হবে। আর একে যদি এর সঙ্গে যদি আমি অর্থাৎ 49-এর সঙ্গে যদি আমি 0.5 যোগ করে দিই তাহলে কত হবে 49.5। তো তাহলে এখানে কত হয়ে যাবে 29.5। তো দেখো একটা জিনিস এখানে খেয়াল করো, যেটা দিয়ে এখানে শেষ হচ্ছে এখান থেকে কিন্তু সেটা দিয়েই শুরু হচ্ছে, আবার দেখো এখানে যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়ে শুরু হবে। এইভাবে কিন্তু তোমরা ক্লাস বাউন্ডারিটা করে নেবে। ক্লাস বাউন্ডারিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাস বাউন্ডারি বের করার পরে তোমাদেরকে কী করতে হবে বলো তো, ক্লাস বাউন্ডারি বের করার পরে তোমাদেরকে ক্লাস উইথ করতে হবে, অর্থাৎ দুটি ক্লাসের মধ্যে ডিফারেন্স কতটা। সেক্ষেত্রে তো আমি কী করব, এখানে হাইয়েস্ট যেটা আর কি ক্লাস বাউন্ডারি রয়েছে, অর্থাৎ বড় ক্লাস বাউন্ডারি আপার ক্লাস বাউন্ডারি থেকে লোয়ার ক্লাস বাউন্ডারিকে আমি বিয়োগ করে দেবো, দিলে কিন্তু আমার বেরিয়ে যাবে কত ক্লাস উইথ। একটু ভালো করে খেয়াল করে নিও, শুনে নিও। দেখো এখানে ক্লাস উইথ বের করার ফর্মুলা এখানে লেখা আছে, দেখো আমি এখানে ক্লাস উইথ বের করার ফর্মুলা লিখে দিয়েছি, ক্লাস উইথ ইকুয়ালস টু আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। তো আপার ক্লাস বাউন্ডারি কত 29.9 মাইনাস 9.5 বিয়োগ করলে কত হচ্ছে 20। দেখো এখানে প্রথম ক্লাস বাউন্ডারি কিন্তু আমরা সেভাবেই বের করেছি, 29.9 বিয়োগ 9.5। তো এখানে ক্লাস বাউন্ডারি বেরিয়েছে 20। এবার এখানে ক্লাস উইথ বেরিয়েছে 20, এখানে সব ক্লাস উইথগুলো একই হয়েছে, মানে 20 হয়েছে। তার একটা কারণ রয়েছে, সব ক্লাস উইথগুলো কেন 20 হলো, কারণ এটা আমি প্রথমেই বলেছিলাম এটা কিন্তু ইকুয়াল ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু ক্লাস উইথ একই থাকবে, কোনো চেঞ্জ কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, এজন্য কিন্তু এটা ইকুয়াল ক্লাস। তো এইভাবে আমরা ক্লাস উইথ বের করব। ক্লাস উইথ বের করার পরে আমাদের কিন্তু এবার বের করতে হবে কি ক্লাস মার্ক অর মিড ভ্যালু। তো ক্লাস মার্ক অর মিড ভ্যালু যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা কীভাবে বের করবো, ক্লাস মার্ক অর মিড ভ্যালু। ক্লাস মার্ক অর মিড ভ্যালু বের করার নিয়ম হলো, দেখো আবার এখানে দেখিয়ে দিই, এখানে ফর্মুলা করে আমি লিখে রেখেছি যে মিড ভ্যালু আর ক্লাস মার্ক বের করার নিয়ম কি, লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস আপার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড 2। তো লোয়ার ক্লাস বাউন্ডারি এখানে কত দেখে নিই আমি, দেখো এখানে লোয়ার ক্লাস বাউন্ডারি 9.5 প্লাস আপার ক্লাস বাউন্ডারি কত 29.5। তো 9.5 প্লাস 29.5 ডিভাইডেড 2 করলে কত হচ্ছে দেখো 19.9। এভাবে কিন্তু আমি এখানে কি পেয়ে যাবো, এরকমভাবে করলে কিন্তু আমি এখানে পেয়ে যাবো ক্লাস মার্ক অর মিড ভ্যালু, যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। তো পরেরটার ক্ষেত্রে কী করবো, পরেরটার ক্ষেত্রে সেম একই করবো, 29.5 প্লাস 49.5 ইকুয়ালস টু ডিভাইডেড 2 করলে কিন্তু এভাবে কিন্তু আমরা পরে মিড ভ্যালু বা ক্লাস মার্ক পেয়ে যাবো। এভাবে আমরা সব ক্লাস মার্কগুলো বের করে ফেলবো। ক্লাস মার্ক বের করার পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ট্যালি মার্ক করা। ট্যালি মার্ক করা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ট্যালি মার্ক আমরা কী ধরে করব, এখানে আমরা ট্যালি মার্ক ক্লাস লিমিট ধরে করতে পারি বা ক্লাস বাউন্ডারি ধরে করতে পারি। তো ট্যালি মার্ক আমরা ক্লাস লিমিট ধরে করি। প্রথম ক্লাস লিমিট কত দেখো 10 থেকে 29। তো 10 থেকে 29 এর মধ্যে আমাদের 10 থেকে 29 এর মধ্যে আমাদের যে ডাটাটা ছিল সেই ডাটার মধ্যে কতগুলো মান আছে 10 থেকে 29। তো আমি দেখে নিই 10 থেকে 29 কতগুলো আছে। দেখো 10 থেকে 29 কতগুলো মান আমরা এখানে পাচ্ছি, কতগুলো ডাটা পাচ্ছি 10 থেকে 29। এখান থেকে দেখে নিই একটা 10 থেকে 29 মধ্যে আছে 1 2 দুটো পেলাম, 10 থেকে 29 মধ্যে দুটো, তিনটে 10 থেকে 29 মধ্যে পেলাম 3 এখানে তিনটে পেলাম। এখানে দেখো 10 থেকে 29 মধ্যে 3 চারটে পেলাম। 10 থেকে 29 মধ্যে 29 মধ্যে পেলাম 4টে। এরপরে দেখো 10 থেকে 29 মধ্যে কেউ আছে কিনা, এখানে নেই, এখানে কেউ নেই, এখানেও কেউ নেই। তাহলে এবার আমরা এখানে ট্যালি মার্ক কী লিখবো, ট্যালি মার্ক তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি জানো, যাদের এডুকেশন ছিল তারা অনেকেই জানো। 10 থেকে 29 মধ্যে কটা পেলাম, 4টে পেলাম। তো এই জন্য আমি এখানে 4টে ট্যালি করলাম, 4টে দাগ দেবো এরকম করে। এরপর দেখো পরের ঘরে কত, পরের ঘরে দেখো 30 থেকে
49। তো 30 থেকে 49-এর মধ্যেও আমি এরকম করে 30 থেকে 49-এর মধ্যে এরকম করে এই টেবিল থেকে আবার দেখবো 30 থেকে 49-এর মধ্যে কটা আছে। তো আমি আগে দেখে নিয়েছি 30 থেকে 49-এর মধ্যে কটা রয়েছে, এখানে 30 থেকে 49-এর মধ্যে 7টা রয়েছে। তো 7টা হলে তখন কী করবো, 7টা হলে দেখো যখন এই 7টা হয়ে যাবে তখন ট্যালি কীভাবে লিখবো, ট্যালি প্রথমে 4টে দাগ দেবো, 1 2 3 4, এটার দিকে 5 নম্বর দাগ দিয়ে এটাকে কেটে দেবো, 5টা মানে এরকমভাবে দেখাবো, আর 7টা মানে আরও দুটো, এইভাবে কিন্তু করে ট্যালি করবো। প্রত্যেকটা কিন্তু তোমরা এইভাবে ট্যালি করে নেবে। ট্যালি করার সময় খেয়াল রাখবে ট্যালি করতে যেন ভুল না হয়, ট্যালি করতে ভুল হয়ে গেলে কিন্তু পুরো কাজটাই অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ট্যালি করার সময় একটা জিনিস বলে রাখি, তোমরা যখন ট্যালি করবে, যেমন প্রথমে ট্যালি করলাম 10টা তাহলে কেটে দিয়ে দেবে, দিলে পরে সুবিধা হবে যে এটা আমি অলরেডি ট্যালি করে ফেলেছি, কেমন। তো এবার ট্যালি করে দেখলাম যে ট্যালি করে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো লিখে দিলাম। এবার আমরা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি করব, যে ট্যালিগুলো করেছিলাম এখানে সেই ট্যালিগুলোর মান আমি এখানে লিখে দেবো। ট্যালি এখানে কত 4টে, এই জন্য 4 নিউমেরিক্যালে আমি 4 লিখে দিলাম। এখানে 7টা ছিল, নিউমেরিক্যালে আমি 7 লিখে দিলাম। এখানে কটা ছিল 11টা, নিউমেরিক্যালে আমি 11টা লিখে দিলাম। এবার সব লিখে দেবো। লিখে দেওয়ার পরে এটা এবার সামেশান করবো, অর্থাৎ এইটা যোগ এটা যোগ এটা 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 যোগ এটা, এগুলো সব যোগ করে সামেশান এফ সামেশান ফ্রিকোয়েন্সি করে দেখলাম যে আমাদের 60 হয়েছে। তো সামেশান ফ্রিকোয়েন্সি করে যখনই দেখলাম 60 হয়েছে, আর এখানে টোটাল কত ছিল, টোটাল সবগুলো গুনে দিলাম 60টা হয়েছে, তাহলে দেখলাম যে আমার ট্যালিটা ঠিক আছে। ট্যালি ঠিক আছে বলে এখানে 60 হয়েছে। যদি তোমাদের এখানে কম হয়ে যায়, যদি 60-এর জায়গায় যদি 58 হতো বা 60-এর জায়গায় যদি 59 হতো, তাহলে তোমাদের কিন্তু দেখতে হতো যে কোথাও একটা সংখ্যা বাদ গিয়েছে, তখন তোমাকে আর একবার ট্যালি করে দেখতে হতো। তো তোমরা সেটা এক্সামের সময় অবশ্যই খেয়াল রাখবে। তো ট্যালি করার পরে আমি এখানে ট্যালি করার পরে আমি এখানে ফ্রিকোয়েন্সি লিখে দিলাম, সামেশান এফ ইকুয়ালস টু 60 হলো। লেখার পরে দেখো এবার আমাদেরকে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুটো পোর্শনে থাকে, একটা লেস দ্যান টাইপ, একটা মোর দ্যান টাইপ। যখন আমি লেস দ্যান টাইপ করব, তখন আমি কী করবো, লেস দ্যান টাইপ করার সময় দেখো এখানে প্রথমে ফ্রিকোয়েন্সি 4 বসিয়ে দিলাম, 4-এর সঙ্গে আমি যোগ করবো 7, তো 7 কত হয় 11। আবার যে 11 হবে, 11-এর সঙ্গে আমি যোগ করবো কত 11 কত 22, 22-এর সঙ্গে যোগ করবো কত 15, তো 22-এর সঙ্গে 15 যোগ করলে হয় 37, 37-এর সঙ্গে আবার 10 যোগ করবো 47, 47-এর সঙ্গে 8 যোগ করবো, যোগ করলে হবে 55, 55-এর সঙ্গে 5 যোগ করলে হবে 60। এটা হলো লেস দ্যান টাইপ। মোর দ্যান টাইপ করার সময় দেখো, মোর দ্যান টাইপ করার সময় নিচ থেকে শুরু করবো। তো 5, এখানে 5 লিখে দিলাম, 5-এর সঙ্গে আমি 8 যোগ করবো, 8 5 হয় 13, 13-এর সঙ্গে আমি 10 যোগ করবো হয় 23, 23-এর সঙ্গে আবার 15 যোগ করবো হয় 38, 38-এর সঙ্গে 11 যোগ করবো 49, 49-এর সঙ্গে 7 যোগ করবো 56, 56-এর সঙ্গে 4 যোগ করলে 60। তো দেখো এখানে 60 কিন্তু দুদিকে কিন্তু মিলতে হবে, তাহলে বুঝবো আমার কাজটা ঠিক হচ্ছে। এরপরে দেখো, এরপর আমাকে বের করতে হবে কি বলতো, এফ এক্স বের করতে হবে। কেন না, আমাকে যখন দেখবে এরপরে ক্যালকুলেশন করবো, যখন মিন বের করবো, তখন মিনের জন্য কিন্তু আমাকে এফ এক্স লাগে, তো আমাকে এফ এক্স বের করতে হবে। তো এফ এক্স এখানে এফ মানে কি ফ্রিকোয়েন্সি, আর এক্স মানে কি মিড ভ্যালু। এই যে এক্স আমি লিখে রেখেছি, এফ মানে ফ্রিকোয়েন্সি, এক্স মানে মিড ভ্যালু। তাহলে যদি আমি এফ আর এক্স গুণ করে দিই, তাহলে আমার এফ এক্স হয়ে যাবে। তো এখানে এফ কত আছে 4, দেখো আমি ক্যালকুলেট করে দেখাই। এখানে এফ কত আছে 4, তো 4 প্রথম ঘরের এফ কত 4 ইন্টু প্রথম ঘরের এফ যদি 4 হয়, এক্স কত, এই যে এক্স 19.5, তো 19 ইন্টু 19.5 ইকুয়ালস টু করলে কত হয়ে যাচ্ছে, দেখো ইকুয়ালস টু করলে হয়ে যাচ্ছে 78। তো আমি এখানে এই জন্য এফ এক্স 78 লিখে দিলাম। এইভাবে পরের বার আবার এফ এক্স বের করবো, অর্থাৎ পরের বার এফ এক্স এটা গুণ কত, গুণ কিন্তু এই এফের ঘরের যা মান 7, অর্থাৎ 39.5 গুণ 7 করে কিন্তু আমরা এই মানটা পাবো। এভাবে সবগুলোর এফেক্স কিন্তু বের করবো। সবগুলোর এফেক্স বের করার পরে এই এফেক্সগুলো কিন্তু আমাকে সামেশান করতে হবে, অর্থাৎ সামেশান এফেক্স, অর্থাৎ এটা যোগ এটা যোগ এটা 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 এগুলো সব যোগ করে আমাকে সামেশান এফেক্স কিন্তু পেয়ে যাবো। এবং সামেশান এফেক্স এখানে কত হয়েছে 48.50, মানে 48.50 সামেশান এফেক্স হয়ে গেলো। এইভাবে কিন্তু আমি টোটাল এই ফ্রিকোয়েন্সি টেবিলটা রেডি করব। এই একটা ফ্রিকোয়েন্সি টেবিল যদি আমরা সঠিকভাবে রেডি করতে পারি, তারপরে কিন্তু এই একই ফ্রিকোয়েন্সি টেবিলের পর থেকে কিন্তু আমরা এখানে দেখো এই সবগুলো কাজ আমরা কিন্তু করতে পারবো। এখান থেকে এক্সামে যা যা দেবে আর কি, এখানে হিস্টোগ্রাম, তারপরে মিন, মোড বা মিন ডেভিয়েশন, তারপরে দেখো যেটা কোয়ার্টাইল ডেভিয়েশন, এগুলো তো করতে পারবোই। এছাড়াও যদি আরও অনেক কাজ দেয় এর সঙ্গে, আমরা আরও কী কী করতে পারবো, আমরা এর থেকে ওজাইভ করতে পারবো, যদি এক্সামে যা যা চাইবে ওজাইভ করতে পারবো, ফ্রিকোয়েন্সি পলিগন করতে পারবো, ফ্রিকোয়েন্সি কার্ভ করতে পারবো, হিস্টোগ্রাম উইথ ওজাইভ করতে পারবো, হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি কার্ভ করতে পারবো, হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন করতে পারবো। তো এর থেকে কিন্তু আমরা অনেকগুলো কাজ করতে পারবো। তো এই টেবিলটার জন্য খুব সচেতনভাবে, খুব কনসিয়াসলি তোমাদের কিন্তু করতে হবে, যাতে কোথাও ভুল না হয়। তো এই টেবিলটা সঠিকভাবে করতে পারলে কিন্তু তোমাদেরকে কিন্তু বাদবাকি অনেকটা কাজ করতে সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত। এই পোর্শনে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর
এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর এর সঙ্গে এর পরের পোর্শনটা, অর্থাৎ এরপরে যে কাজগুলো ড্রয়িং, অর্থাৎ হিস্টোগ্রাম, মিন, মিডিয়ান, মোড, ওজাই বা ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, যেগুলো ড্রয়িং করতে হয়, এই ডাটা দিয়ে আমি তোমাদের ড্রয়িং দেখাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।